মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে দুইবার পড়ে যান। এটিকে নিয়ে অনেকে হাসাহাসি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হচ্ছে, অনেকে বলছেন যে এটি অভিনয়, তিনি ভাব ধরেছেন। আসসালামু আলাইকুম। শনিবার রাজধানীতে জামায়াতের যে জাতীয় সমাবেশ সেটিকে কেন্দ্র করে সমাবেশে আগে পরে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটে গেছে। অবশ্যই প্রত্যেকটি সিগনিফিকেন্ট এবং জামাত যে আসলে এখনো পর্যন্ত কোনো উদার গণতান্ত্রিক দল হতে পারেনি সেই বার্তাও এই সব ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ পেতে পারি। সেগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু বলে রাখি যে মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে দুইবার পড়ে যান। এটিকে নিয়ে অনেকে হাসাহাসি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হচ্ছে, অনেকে বলছেন যে এটি অভিনয়, তিনি ভাব ধরেছেন। সব কিছু নিয়ে ট্রোল করা, সব কিছু নিয়ে হাসাহাসি করা নিঃসন্দেহে ঠিক নয়। তিনি বয়োবৃদ্ধ মানুষ, হঠাৎ অসুস্থ বোধ করতেই পারেন। এই বয়সেও তিনি যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, চালাচ্ছেন, নিঃসন্দেহে এটিকে অন্তত সাধুবাদ জানাতে হয়। আর এখানে ভাব বা অভিনয় করে পড়ে গিয়ে আসলে লাভ কি হতে পারে? কেন তাকে অভিনয় করতে হবে? নিশ্চয় যারা এইগুলো বলছেন অবশ্যই চরম আপত্তিজনক এবং নিন্দনীয়। তো জামায়াতের এই বৈঠকে যে সমাবেশে যে মেসেজটি দেওয়ার তারা চেষ্টা করেছেন, সবসময় যেটি দাবি করেন জামাত সহি রাজনীতি করে, সহি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায়, তারা নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণ করলে তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ চালাবে বা দুর্নীতির বিরুদ্ধে তাদের সর্বাপেক্ষা বেশি অবস্থান থাকবে। এইগুলোকে আমরা বলতে পারি স্রেফ মিথ্যা, স্রেফ ভাওতাবাজি কথাবার্তা এবং মানুষের সঙ্গে প্রতারণা। সারা দেশে 5 আগস্টের পর থেকে বিএনপি চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, এটা ওপেন সিক্রেট। কিন্তু জামাত কি পিছিয়ে আছে নাকি? দুর্নীতি বলি, দখলবাজি বলি, চাঁদাবাজি বলি, সরকারি নিয়োগ বলি বা সরকারের কাছ থেকে সুবিধা আদায় যেভাবেই বলি না কেন, জামাত কি কোনো অংশে পিছিয়ে আছে? এবং তাদের চাঁদাবাজির স্টাইলগুলো তো অন্যরকম। এগুলো সহজে এরকম অন্য রাজনৈতিক দলগুলোর মতন ছ্যাঁচড়া চাঁদাবাজি নয়। আবার কোথাও কোথাও করছে, ওয়াজের নামে কিংবা মাদ্রাসার নামে অনেক ধরনের চাঁদাবাজি হচ্ছে। দখলবাজির কথা যদি আসি, সাম্প্রতিক সময়ের একটু উদাহরণ দিই। যেমন সিরাজগঞ্জে গত কয়েকদিন আগে যে খবরটি গণমাধ্যমে এলো, সিরাজগঞ্জের একটি সরকারি সম্পত্তি, তুলা উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে সেখানে জামায়াতের কার্যালয় বানানো হয়েছে, সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের পরপরই খুলনার 6 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর কয়রার বাড়ি দখল করে সেখানে মাদ্রাসা করা হয়েছে। সেখানে আবার স্থানীয় জামাত বিএনপির নেতাকর্মীরা বেশ সোনাই সোহাগা হয়ে এই কাজটি করেছেন। এবং নোয়াখালীতে দোকান ঘর দখল করে সেখানে ইসলামী পাঠাগার স্থাপন করা হয়েছে। এগুলো তড়িঘড়ি করে আমি যে কটি পেয়েছি অনলাইনে, এবং এর বাইরেও অসংখ্য অভিযোগ আছে। গণমাধ্যমে জামায়াতের কর্মীদেরকে কিভাবে চাকরি দেওয়া হচ্ছে সে কথাও অন্তত যারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত তারা বেশ ভালো জানেন। আর সরকারি পর্যায়ে জামায়াতের নেতাদেরকে নেতা যারা জামাত করেন আমলা পর্যায়ে কিংবা অন্যান্য সরকারি পর্যায়ে, তাদেরকে কোথায় কিভাবে বসানো হচ্ছে সেগুলো আমরা জানি। এই সমাবেশে অনেক মানুষ হয়েছেন, জামায়াতের নেতা কর্মীর যথেষ্ট উপস্থিতি ছিল, এটা স্বীকার করতে হবে। কিন্তু সেই উপস্থিতি বাড়াতে গিয়ে যা হয়েছে এরই মধ্যে আমরা জানি। 10,000 বাস ভাড়া করা হয়েছে, এটি তারা করতেই পারেন। জামায়াতের অনেক টাকা, এটাও আমরা জানি। অন্যান্য যে কোনো দলের চেয়ে জামায়াতের হয় যারা নেতারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা ফান্ডে যে টাকা জমা দেন সেটির পরিমাণও অনেক বেশি, বা তাদের তহবিল অনেক বেশ হেলদি, এটা আমরা জানি। 10,000 বাস ভাড়া করতেই পারে। কিন্তু তারা যে 4 জোড়া ট্রেন, কোথাও এসেছে 3 জোড়া ট্রেন, 6টা বা 8টা,
সিরাজগঞ্জ, রাজশাহী এসব এলাকার মানুষজন আনা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে, যদিও সরকারের যথাযথ কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা টাকা দিয়ে এটি নিয়েছে এবং বলেছে যে এর আগে পরে এর নমুনা আছে। আমাদের জানা নেই যে ট্রেন মানে যাত্রীদের ভোগান্তি করে ট্রেন ভাড়া দেওয়া হয় রাজনৈতিক দলকে। জামাতের এই সমাবেশে তাদেরকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়া হয়েছে এনসিপি, দাওয়াত দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোকে, কিন্তু তাদের যে 25 বছরের জোট সঙ্গী বিএনপি কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। কেন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি? বিএনপি সমানুপাতিক আসন ভিত্তিক সংসদ ব্যবস্থার প্রতি তারা সমর্থন দেয়নি বা তারা এটি চায় না, তারা বিরোধিতা করছে, অর্থাৎ পিআর পদ্ধতির বিরোধিতা করছে, এই জন্য নাকি তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। এটি কোনো কথা? মতবিরোধ থাকতেই পারে রাজনীতিতে, কিংবা রাষ্ট্র ব্যবস্থা কেমন চলবে, নানান ধরনের বিরোধ থাকতে পারে, সেখান থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে না। এবং সেই অজুহাতটি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের সাহেব, গণমাধ্যমকে তিনি কথাই বলেছেন। এবং দাওয়াত দেওয়া হয়নি কাদেরকে? এবি পার্টি আবার পিআরের পক্ষে। এখন এটি সম্পর্কে জামাতের নেতারা কি বলছেন যে না, জামায়াতের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু যদি আসতেন, বক্তব্য দিতেন, একটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো। কেন হতো? মুজিবুর রহমান মঞ্জু একসময় শিবিরের সভাপতি ছিলেন, ডাকসাইডে ভালো নেতা ছিলেন, কিন্তু তিনি 71-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন জাতির কাছে। এই প্রস্তাব তিনি তুলেছিলেন, জামায়াত তাকে বহিষ্কার করার পর মুজিবুর রহমান মঞ্জু নতুন দল গঠন করেন গত কয়েক বছর আগে, এবি পার্টি। এরই মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। তো জামায়াতের নেতারা বলছেন যে তাকে যদি দাওয়াত দেওয়া হতো বা এবি পার্টিকে যদি দাওয়াত দেওয়া হতো, তাদের কোনো নেতাকর্মী বক্তব্য দিলে বা মঞ্জু সাহেব বক্তব্য দিলে সেখানে জামাতের নেতাকর্মীরা হই হুল্লোড় করতেন কিংবা যে কোনো কিছু ঘটে যেত। এটাও কোনো গ্রহণযোগ্য বক্তব্য নয়। অর্থাৎ জামাত যে একটা উদার গণতান্ত্রিক দল হতে পেরেছে তা প্রমাণে ব্যর্থ হলো। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিককে দাওয়াত দেওয়া হয়েছিল। জামাত যে ধর্ম নিরপেক্ষ এটি প্রতিষ্ঠা করার জন্য গোবিন্দ প্রামাণিক সেখানে উপস্থিত হলেন। গোবিন্দ প্রামাণিক বললেন যে 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়, সেদিন থেকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করেছেন। বিএনপি আর আওয়ামী লীগ মিলে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ঘর বাড়ি সম্পত্তি দখল করেছেন, কিন্তু জামাত খুব ভালো। এটা সত্য কথা। 5 আগস্টের পরে জামাতের একটি অবস্থান ভালো ছিল, যে যেভাবে লুটপাট হচ্ছিল, হাঙ্গামা হচ্ছিল, হামলা হচ্ছিল, সেইখানে বেশ কিছু জায়গায় জামাতের নেতাকর্মীরা তারা বাধা সৃষ্টি করেছেন, তারা পাহারা বসিয়েছেন, এটা সত্য কথা। কিন্তু ওটার জন্য আর যা গোবিন্দ প্রামাণিক বললেন সেটি কতখানি সত্য? ঢালাওভাবে আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর তাকে তো ডাকা যেতেই পারে নিরপেক্ষতা প্রমাণের জন্য বা অসাম্প্রদায়িক দল হিসেবে জামাতকে উপস্থাপনের জন্য। জামাতের তো আবার হিন্দু শাখা খোলা হয়েছে। বড় অদ্ভুত। সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি হচ্ছে, জামাতের এত আয়োজন, এত বড় সমাবেশ, জামাতের মঞ্চে কোথাও জাতীয় পতাকা দেখা গেছে? মঞ্চে জাতীয় পতাকা রাখতেই হবে এমন কোনো কথা নেই। যারা নেতাকর্মীরা ছিলেন মাঠে জামাতের সমাবেশ স্থলে, তাদের মধ্যে 2-1 জনের হাতে জাতীয় পতাকা দেখা গেছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানটিও যে এত জাঁকজমকভাবে করা হলো, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হলো, সেখানে বিভিন্ন জেলা মহানগর পর্যায়ের সাংস্কৃতিক কর্মীরা, জামাতপন্থী যারা, তারা গান গাইলেন। কি গান গাইলেন? ইসলামী গান গাইলেন, তাতে কোনো আপত্তি নেই। তারা গান গাইলেন, জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গান পরিবেশন করলেন, সেটাও ভালো কথা। কিন্তু এরকম একটি মহাসমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা থাকবে না, সেটা যেমন মানা যায় না, অন্তত আমি মনে করি। আবার জাতীয় সঙ্গীত থাকবে না,
এটিও তো মানা যায় না, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হয়নি। কেন গাওয়া হলো না? অর্থাৎ জামাত কি ধারণ করছে, জামাত কি লালন করে, জামাতের আদর্শ কি, বাংলাদেশকে কতটুকু তারা সেই জায়গাটিতে, যথাযথ জায়গাটিতে স্থান দিচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু লালন করছে, সেই প্রশ্নগুলো তো এইসব ছোটোখাটো অনেক বিষয়ের মধ্য দিয়ে ফুটে ওঠে।